জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মাটিতে বাংলাদেশিদের দ্বারা দিয়ে এই প্রথম ভারতের জয়লাভ। প্রতিটা আন্তর্জাতিক ষড়যন্ত্র যেখানে বর্তমান সরকার বাংলাদেশের মানুষকে নিয়ে নস্যাৎ করে দিয়েছে, ডিসমান্টল করে দিয়েছে, সেখানে আমাদেরকে আমাদের পরে আমাদের বুকের উপরে থেকে বিগত 17 বছরে বাংলাদেশের ক্রিয়াঙ্গনের নামে ভারতীয় দালালদের তৈরি করা সেই দালালদের দ্বারাই বাংলাদেশ পরাজিত হয়েছে। সিরাজউদ্দৌলাকে যেভাবে ষড়যন্ত্র করে নিজের দেশের মাটিতে নিজের মানুষ দ্বারাই ষড়যন্ত্র করে তাকে পরাভূত করা হয়েছিল, ঠিক একইভাবেই বাংলাদেশকে এই প্রথম ভারতীয় দালালরা ভারতীয় দালালদের দিয়ে বাংলাদেশকে পরাজিত করা হয়েছে। কেন এই কথাটা বলছি? সবচেয়ে দুঃখজনক খবর হলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক যিনি নাজমুল ইসলাম ভাই, যিনি একটা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সঠিক মন্তব্য করেছিলেন, সেই কারণে তাকে সব জল্পনা কল্পনা সব ধরনের আলোচনার পরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে অব্যাহত সাউন্ড চলে যেতে পারে, একটু অপেক্ষা করবেন আপনারা। আচ্ছা, তো প্রশ্ন হলো যে এখানে জয়লাভ কে করলো? এখানে জয়লাভ করেছে ভারত সুস্পষ্টভাবে এখানে জয়লাভ করেছে আপনার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে শোনা যায়? কেউ কনফার্ম করবেন? ক্যান ইউ হেয়ার মি গাইস রাইট নাও? সাউন্ড সমস্যা ভাই? ইয়েস, ইট কুড বি। আমাকে শোনা যায় কিনা বলবেন একটু। শোনা যায়? থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে কি হয়েছে আপনি দেখেন, জয়লাভ কার হয়েছে? ভারতীয় দালালদের জয়লাভ হয়েছে, ফ্যাসিস্টদের সহযোগীদের জয়লাভ হয়েছে বাংলাদেশের ক্রিকেটে আপনার এই আঁকড়ে ধরে থাকা ভারতীয় দালালদের, ফকিন্নির বাচ্চাদের দ্বারা হয়েছে, যারা বিগত 25 বছর ধরে ক্রিকেট খেলছে কিন্তু বাংলাদেশকে একটা টুর্নামেন্টে আপনি একটা কাপ এনে দিতে পারে নাই। সেই ফকিন্নির বাচ্চাদের জয়লাভ হয়েছে। ফকিন্নির বাচ্চাদের ষড়যন্ত্রে বাংলাদেশ প্রেমী মানুষকে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ষড়যন্ত্র অব্যাহত আছে। এই প্রথম ডক্টর ইউনূসের গভর্নমেন্টের জমানায় আন্তর্জাতিকভাবে যখন মুখ থুবড়ে পড়েছে ভারতের প্রত্যেকটা ষড়যন্ত্র, মিডিয়া টু ডিপ্লোমেসি, সেই জায়গায় বাংলাদেশের মানুষ দ্বারা আমাদেরকে প্রথম ভারতীয়রা পরাজিত করলো এই স্বাধীন বাংলাদেশে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ভারতীয় দালালদেরকে। লেডিস এন্ড জেন্টলম্যান, প্রথমে বলি এই কাজটা শুরু করেছিল কে? আপনারা দেখেন কি ধরনের ষড়যন্ত্র। হাই এলাস, আই এম আনডান, এটা আপনি বলতেই পারেন। কেন বলতে পারেন? আপনি দেখেন তারা কি করেছে। এই ঘটনার সূত্রপাত কোথা থেকে, এবং এখানে বলে রাখি এই ঘটনার সম্পূর্ণ মাস্টার মাইন্ড চট্টগ্রামের আন্তর্জাতিক মানের মাফিয়া পরিবার থেকে উঠে আসা তামিম ইকবাল হারাম। এই কুলাং ষড়যন্ত্র বোর্ড সভাপতি হতে তার না পারা যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় এবং এটাকে ষড়যন্ত্র করে নতুন করে বোর্ড সভাপতি, ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার ভারতীয়দের সহযোগিতা নিয়ে এই ষড়যন্ত্রটাই মূলত এখানে সবকিছুর মূলে রয়েছে কোনো না কোনোভাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাকে বলি এই সে তামিম ইকবাল, যে আমিনুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তি, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি একজন রিয়েল ক্রিকেটার ছিলেন, সুনামের সাথে খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। এই আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়াতে থাকা অবস্থায় পৃথিবীর ক্রিকেটীয় ট্রেনিং ম্যানেজমেন্টের সর্বোচ্চ ট্রেনিং প্রাপ্ত এবং সার্টিফিকেট প্রাপ্ত হচ্ছেন আমিনুল ইসলাম, একমাত্র বাংলাদেশে এই মুহূর্তে। উনাকে বোর্ড সভাপতি দিয়েছে। ওনার ক্যারিয়ার প্লাস হচ্ছে বদলুকের আপনার যে জানাশোনা যেগুলা সার্টিফাইড, এবং তার যে অভিজ্ঞতা আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল ডেভেলপমেন্টে কাজ করা, এইটাই ডিঙ্গিয়ে সে বোর্ড সভাপতি হতে চায় এবং এটার এই রাজনৈতিক মতাদর্শ মদত নিয়ে সে হতে চেয়েছে। এই ব্যর্থতা তার কুড়ি কুড়ি খাচ্ছে এবং এই ষড়যন্ত্রে লিপ্ত তামিম ইকবাল। এই তামিম ইকবাল হচ্ছে আন্তর্জাতিক মানের ভারতীয় দালাল। এই সেই তামিম ইকবাল যে গণহত্যার পর শেখ হাসিনাকে সাথে 3rd of August 2024 দেখা করেছিল তামিম ইকবাল। এই দালালকে চিহ্নিত করুন, এই দালালকে চিনে রাখুন। এ বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম্বার 1 ভারতীয়দের দালাল এবং রয়ের এজেন্ট। একে চিনে রাখুন, একে চিহ্নিত করে রাখবেন বাংলাদেশের পক্ষে। কে শুরু করেছিল? এখন আসি এই জায়গাটাতে। এটা কি বাংলাদেশ শুরু করেছিল? না। এটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করেছিল? না। লেটস টেক এ লুক এট দ্য সিনারিও। ফর এক্সাম্পল, এটা শুরু হয়েছিল মুস্তাফিজকে বাদ দেওয়া। আপনি জানেন ডক্টর ইউনূসকে এই সরকারকে তারা সহ্য করতে পারে নাই। তারা চেয়েছিল দেশটা তাদের করে দিবে, কিন্তু তারা পারে নাই। জুলাই বিপ্লবের পরে তাদের সব কল্পনা, স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার কারণে। তারপর কি হলো? যখন স্বপ্নভঙ্গ হলো, একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, সব ফেসিসদের খুনিদেরকে আশ্রয় দিয়ে সেখান থেকে অনবরত ষড়যন্ত্রে লিপ্ত আপনার ভারত। যখন প্রত্যেকটা ষড়যন্ত্র সারা বিশ্বে ফেল করলো, তখন কি করলো?
তখন আপনি দেখেন এই ক্রিকেট নিয়ে সহ্য করতে পারে না, যেহেতু পরাজিত সব জায়গাতে, সেখানে মুস্তাফিজকে নিয়ে তাকে বেইজ্জতি করে তারা ছেড়ে দিয়েছে। এটা মুস্তাফিজের কারণে নয়, বাংলাদেশের উপর তাদের প্রতিশোধ নেওয়ার কারণ হিসাবে তারা এটা দেখিয়েছে। যদি তাই হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবাদ করেছে। তখন এই প্রতিবাদ করার পরে তারা শুরু করেছিল, দেখেন প্রতিবাদ করেছে, খেলা এখানেই শেষ। তারপরে কি করলো, তারপর তামিম ইকবাল এসে কমেন্ট করলো যে এটা যদি না যাওয়া হয় T20 ক্রিকেটে, তারা বলছেন যদি নিরাপত্তা তামিম মানে মুস্তাফিজের নিরাপত্তা নাই, তাহলে তো আমাদের কারোই নিরাপত্তা এখানে থাকার কথা না, নাইও। দেয়ারফর এজ এ রিজাল্ট কনসিকুয়েন্টলি আমরা মানে আন্তর্জাতিক T20 বিশ্বকাপ আমরা যাবো না, সেখানে ভারতে খেলতে যাবো না, যেহেতু আমাদের একজন ক্রিকেটারে যথাযথ এটা সেটা পৃথিবীর সোমালিও করতো এই কাজ, এবং এটাই করতে হবে। সেই ক্ষেত্রে তামিম প্রথম মন্তব্যটা করলো কি, আমাদের আইসিসি থেকে রেভিনিউ আসে 95.90 to 95%, আমরা এটা করতে পারবো না। দেখেন দালালের কাজটা দেখেন আপনারা, করলো এটা এখান থেকে শুরু। তারপরে নাজমুল ইসলাম সাহেব উনি তার ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, 7 থেকে 8 জন 23 জন মানুষ রিয়াক্ট করেছিল মাত্র এখানে। এটা ভাইরাল হওয়ার কোনো কথাই না, কে বা কারা স্ক্রিনশট নিয়েছে, যেহেতু উনি ক্রিকেট বোর্ডের পরিচালক, এটাকে তুলে দিয়েছেন মার্কেটে, সেখান থেকেই শুরু বিতর্ক। এবং এই ক্রিকেটাররা তারপরে দেখেন তাদের অবস্থানগুলো, এবং বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে কিভাবে এই ফকির নির্বাচ্চারা লিপ্ত আপনারা দেখেন। সেটা করলো কি, তারা বললো যে নাজমুল ইসলাম মানে কোয়াবের সভাপতিকে মিঠুন চক্রবর্তী, এই মিঠুন চক্রবর্তী তার ওয়ানডে গড় 10, টেস্টের হচ্ছে 18। এই প্লেয়ার এখনো জাতীয় দলে, এটা জাতীয় দল চালায় কে, এটা আমরা জানতে চাই। মানে এটা কি ধরনের মানে আপনার মানে অবস্থান হলো যে একজন ক্রিকেটার যার মানে 10 হচ্ছে ওয়ানডে ক্রিকেটে মানে গড়, এই ব্যক্তি ক্রিকেট টিমে থাকতে পারে, সে কিভাবে থাকে, এই প্রশ্নটা। আচ্ছা আসি, বক্তব্য গেল, সেখানে মানে শুরু হলো, তারা প্রতিবাদ শুরু করলো। এই শিক্ষক তারা আপনি দেখেন কি করেছে, তারা মুস্তাফিজকে আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা মানে প্রতিবাদ জানিয়েছে। তো মুস্তাফিজকে যখন আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে, সে বলে কি জানেন ভাই, মোহাম্মদ না, মিঠুন চক্রবর্তী, মোহাম্মদ বলবেন না, মিঠুন চক্রবর্তী, মিঠুন দাস, মিঠুন চক্রবর্তী, মিঠুন ভট্টাচার্য, মিঠুন চট্টোপাধ্যায়, মিঠুন এই সেই আজিবাজি যা আছে এগুলো মানে সূত্রধর, এগুলো করবেন। সে বাংলাদেশি না, সে ভারতীয়। আচ্ছা বলেন, তারপরে কি হলো শুনেন, আপনার মোহাম্মদ সে চেঞ্জ করুক, এই ভারতীয় দালাল এই নামটা ইউজ করা উচিত না তার। আচ্ছা তারপরে কি করলো দেখেন, আমার প্রশ্ন হলো, তারা প্রতিবাদ করলো বিসিবি পরিচালকের, ক্রিকেট অ্যাসোসিয়েশনের। তো মুস্তাফিজকে যখন বাদ দিল, তখন তারা কোথায় ছিল, তারা প্রতিবাদ করলো না কেন? আপনি কল্পনা করতে পারছেন এদের ভারতের প্রতি এদের টান, এদের মায়া, এদের মহব্বত, এদের রেসপেক্ট। এ কোন দেশে বসবাস করি আমরা? এদেশের মানুষ কি বিপদে পড়েছে এই 17 বছরে, কোন কোন জায়গায় কল্পনা করেন, কোন কোন জায়গায় ভারতীয় এজেন্টরা বসে রয়েছে, এরা কিভাবে আমাদের দেশটাকে ধ্বংস করেছে এবং দখল করে আছে। ডু ইউ গাইস ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন দিস? মানে আমাদের ক্রিকেটাররা আমাদের দেশের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাস্ট ইমাজিন দ্যাট। এটা পৃথিবীর কোথাও সম্ভব? এটা পৃথিবীর কোথাও সম্ভব না। এই দালাল তৈরি করে গেছে শেখ হাসিনা। এবং মাথায় রাখবেন, এই সেই মিরাজ, এই যে মিরাজ বলছে যে বড় বড় বক্তব্য দেয়, এই মিরাজের দেখবেন, মিরাজের একটা বক্তব্য শুনেন, আমি আপনাদেরকে শোনাই, শুনেন। নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। শুনেন, নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। এই হলো এই ভিডিওটা সে যখন মানে সাকিব আল হাসান যখন নির্বাচন করে, তখন সে নৌকার পক্ষে ভোট চেয়েছিল। এদেরকে আপনারা সাপোর্ট দেন, এরা আপনাদের, আমি আবার বলছি, ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার। মাথায় রাখবেন, এখন এই ক্রিকেটটা সম্পূর্ণ ভারতের দখলে। ভারত ক্রিকেট দিয়ে আধিপত্য বিস্তার করে ডিপ্লোমেসি এবং তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার প্রচেষ্টা লিপ্ত। বি কেয়ারফুল। আমি আপনাদেরকে বললাম আগেই, ক্রিকেট এটা কয়েকটা দেশের খেলা মাত্র। ফুটবলে মনোযোগী হওয়া দরকার আমাদের। ফুটবলকে যদি হামজা এসে এবং এই ফুটবলটাকে আপনি দেখেছেন ভাই, এই আপনাদের রাজনীতিবিদদেরকে কিভাবে দিক্কার জুতা কিভাবে মারবেন আপনি ঠিক করেন। দেখেন কি করেছে। আপনি কি জানেন ইচ্ছাকৃতভাবে ফুটবলকে দামিয়ে রেখেছিল মানে আওয়ামী লীগ? ডু ইউ নো ওয়াই? ক্রিকেটের প্রচার প্রসার। ডু ইউ নো ওয়াই? বিকজ ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতের ব্যবসা, ভারতের সয়লাভ, ভারতের সবকিছু, এখানে ভারতের আধিপত্য, ভারতের বিস্তার। ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট কোন কোন জায়গায় এই ভারতীয়রা ষড়যন্ত্র করে নাই বাংলাদেশকে নিয়ে ইচ্ছাকৃতভাবে। আপনি জানেন হামজা আওয়ামী লীগ সরকারের সময় আসার কথা ছিল, পারে নাই, তাকে আটকে রাখা হয়েছে, কারণ তারা চায় না এই ভারতীয় দালালরা ফুটবলের যারা আছে। বিশ্বাস করেন, আপনারা কোথায় আছেন? আপনাদের সন্তান ভবিষ্যৎ এদেরকে নিয়ে কোথায় আছেন আপনারা এতদিন? এদেশ কি করেছিল কল্পনা করতে পারেন? ইচ্ছাকৃতভাবে। এটা একটা গোপন তথ্য দেয় আমি বাফুফের, মানে কোন অবস্থাতেই সরকারের যারা দালাল আছে, ফুটবল উঠবে না, উঠবে ক্রিকেট। ওয়াই ক্রিকেট উঠবে? মানে ক্রিকেট খেলবে বাংলাদেশ, জিততে পারবে না কোথাও। উঠবে কেন? কারণ ওটা মানে ভারতীয় জুয়াকুরদের আইপিএল কেন্দ্রিক
হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাংলাদেশে, আর সবকিছু নিয়ন্ত্রণ ক্রিকেট কেন্দ্রিক। কারণ যত বেশি ক্রিকেটের মানে মানে আধিপত্য দেশে, তত বেশি ভারতীয়দের আধিপত্য। মানে এই যে আপনাদের বললাম না, ভারতীয় এখনো ভারতীয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি করে কোনো কারণ ছাড়াই 5,000 10,000 ডলার করে প্রতি মাসে তাদেরকে বেতন দেওয়া হয় এই ক্রিকেট বোর্ডে। কি দরকার এগুলো আজকে দেওয়া? কেন বিশ্বাস করতে পারেন আপনি এই দেশ কোথায় ছিল? মানে আপনারা যারা বাংলাদেশে আছেন, আমি আপনাদেরকে মন থেকে বলছি, এই যে শহীদ হয়েছিল না 24-এর শহীদ, এদের প্রতিদিন সময় থাকলে এদের কবরে গিয়া এদের কবরে যাবেন, একটা বার জিয়ারত করে আসবেন, থ্যাংক ইউ দিয়ে আসবেন। ইউ ক্যান ইমাজিন এরা আপনাদের সন্তানদের জন্য কি করে গেছে, কি করে গেছে, বুঝছেন? আপনি কল্পনা করতে পারবেন না এরা কি করে গেছে। দেখেন কোন কোন জায়গায়, প্রতিটা ক্ষেত্রে। আজকে একটু আগে একটা অনুষ্ঠানে ছিলাম RTVর, আপনার কেমন বাংলাদেশ চাই। এই অনুষ্ঠানে এই কথাটা হচ্ছিল যে ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলে, কিন্তু বাংলাদেশের একটা চ্যানেল ভারতে চলে না। আপনি পৃথিবীর কোথাও এমন অন্যায় অবিচার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে আপনি পাবেন না। আপনি আপনার 20টা 30টা চ্যানেল আমাদের দেশে চালাচ্ছেন, আমার একটা চ্যানেলও আপনার দেশে চলতে পারবে না। আমাদের কি মানে RTV নাই? RTVর মতো মানসম্মত একটা মানে মানে চ্যানেল নাই? যমুনা টেলিভিশনের মতো একটা চ্যানেল নাই? আপনাকে আমি ধরলাম, আছে না? কত সুন্দর সুন্দর অনুষ্ঠান তারা করে। মাছরাঙ্গা টেলিভিশন, এত কিছুর পরে মাছরাঙ্গা টেলিভিশন মধ্যে কিন্তু তারা বালা বজায় রেখেছিল, রাইট? RTV, যমুনা টিভি, এরা স্ক্যান্ডালিয়াস না, কিন্তু এরা স্ক্যান্ডালে অংশ নেয় নাই কখনো। বুঝতে হবে এই কথাগুলা। আমি সময় টিভি, আচ্ছা ধরলাম তারা এগুলা করলো না, এগুলো বাংলাদেশের পক্ষের চ্যানেল। হোয়াট অ্যাবাউট সময় টিভি? হোয়াট অ্যাবাউট DBC? হোয়াট অ্যাবাউট 71 মানে চ্যানেল? এরা তো তাদের, এটা তো তাদের প্রস্রাব হওয়া চ্যানেল ছিল, সম্পাদক ছিল এরা। এই চ্যানেলগুলো তো যেতে পারতো না। দেখেন আপনি মানে কল্পনা করেন যারা দেশ পরিচালনা করেছে তারা কোথায় ছিল আপনাদের। আমি ধরে নিলাম এরা ভারত বিরোধী মানে চ্যানেল, ধরে নিলাম এদেরকে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে তারা কেন যেগুলো ভারতের পক্ষে, ভারতের 20টাকে মানে চ্যানেল পরিচালনা করে, তাদের মানে যেগুলা ভারতের দালালরা, শ্যামল দত্তরা ছিল, তার দালাল ছিল না? এই ভারতের দালালরা, নাইমুল ইসলাম খান, তাদের পরিচালনায় যত চ্যানেল আছে এগুলা কেন চলতে পারলো না? আমি ধরে নিলাম আপনি বাংলাদেশপন্থী কোনো চ্যানেল দিবেন না, সেটা মানলাম তর্কের খাতিরে। বাকিগুলা কেন দিল না? বাংলাদেশের কোনো চ্যানেল নাই, এটা ভারতে চলতে পারে? আপনি দেখেন এরা কি করেছে আমাদের সাথে। এখন ক্রিকেটারদের দিয়ে আমাদের দেশে গেঞ্জাম। তামিম ইকবালের এই মন্তব্য দরকার কি ছিল? সে কেন এই কমেন্ট করবে এখানে এসে? এটা রাষ্ট্রের সম্পর্ক, এটা আমাদের দেশের জাতীয় স্বার্থ। তুই রাজনীতির কি বুঝোস? তুই রাজনীতির কি বুঝোস কখনো? তাহলে তুই এখানে ইন্টারফেয়ার করতে আসলে কেন? এটা মানে বাংলাদেশ ক্রিকেটকে এবার বলে কি, ক্রিকেটকে দূরে রাখুন রাজনীতি থেকে। ক্রিকেটকে রাজনীতিতে কে আনছে? ভারত আনছে। তারপর তামিম ইকবাল আনছে না? আমি অনুরোধ করবো আজকে আপনারা যারা আছেন বয়কট করুন। আমি আপনাদেরকে বলছি, জাতীয়তাবাদ দেখান, দেশটাকে রিপ্রেজেন্ট করুন, সব ঠিক হয়ে যাবে আগামীতে। কিন্তু এখন যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে এমন একটা সময় আসবে আপনি চাইলেও আর প্রতিবাদ করতে পারবেন না। This is a high moment, high time to stand up to this bullying and conspiracy against Bangladesh. Ladies and gentlemen, it is against conspiracy against your generations, your kids, your children. আমি বারবার বলছি। এবং অলসো ভোট দিবেন বাংলাদেশ পন্থীদের, ভারতীয় কোনো দালালদেরকে ভোট দিবেন না। আমি আপনাদেরকে বলছি ভারত কতটা নেস্টি হতে পারে, ভারতীয় গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট পলিসিস। আই এম নট টকিং অ্যাবাউট ইন্ডিয়ান পিপুল, আই এম নট উগ্র হিন্দুত্ববাদ সেটা আছে, বাট মূলত সাধারণ জেনারেল বা কমন ইন্ডিয়ানস excluded, but I'm excluding them from my talking point. Why? Because they have nothing to do with this one. It's a government policy and উগ্র হিন্দুত্ববাদের পলিসি। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নিজেকে, দেশটাকে প্রোটেক্ট করুন। আপনি কল্পনা করবেন এই ইউনূস সরকার যদি এখানে থাকে, এবং আমি ধিক্কার দিচ্ছি আজকে আমার অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ, এই যে আরেকটা সান্ডা, সে ছিল এতদিন তথ্য উপদেষ্টা, তার একবারও মনে হয় নাই সমস্যা হলো এর তো রাজনীতি জানে না, রাজনীতির না, কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টা হিসাবে। এখানেই তো ডক্টর ইউনূস সরকারের যত ফেইলিয়র আছে, অন্যতম ফেইলিয়র হলো রং মানুষদেরকে উপদেষ্টা বানিয়েছিলেন। আর না হলে আরো সফলতা অর্জন করতে পারতেন ডক্টর ইউনূস গভর্নমেন্ট। এখানে একটা জিনিস বলে রাখি, তবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সফলতা হলো এই দেশটাকে ভারত থেকে পৃথক করেছেন, যে কোনোভাবে হোক না কেন। আজকে যে সামরিক অ্যালায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যেখানে গেছেন, সত্যিকার অর্থেই বাংলাদেশকে আলাদা করেছেন। আমরা 54 বছরে যাকে দেখাতে পারি নাই, এই সরকার রাজনৈতিক সীমাহীন প্রেশার থাকার কারণে পরেও, ষড়যন্ত্র থাকার পরেও যথেষ্ট পরিমাণ করেছে। বর্ডারে গুলি হলে জিজ্ঞেস করে ডেকে এনে কেন করলেন? বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে সামন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে জিজ্ঞেস করার এই স্পর্ধা আপনি ভারতীয়দের মানে ভাষা অনুযায়ী বা এই সাহসটা মানে ক্ষমতাটা দেখিয়েছে এই সরকার। এর আগে কেউ এই কাজ করতে পারে নাই। এবং এই যে সামরিক অ্যালায়েন্স, যেটা আপনার মিলিটারি ডিল
অ্যাফিলিয়েশনস বা অ্যালায়েন্স বা এগ্রিমেন্ট, আমি যদি বলি এই যে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, দিস ইজ আ লাইফ মানে গেম চেঞ্জার ফর বাংলাদেশ অ্যান্ড শকার ফর ইন্ডিয়া, টু বি অনেস্ট, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি টেকেন প্লেস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আজকে আপনাদেরকে বলবো, যারা আছেন আপনি দেখেন, শুরু করেছে ভারত, শুরু করেছে তামিম ইকবাল ক্রিকেটাররা, আবার দুষ যায় বাংলাদেশের মানুষের উপরে, এবং বাংলাদেশের পক্ষে যারা দাঁড়িয়েছে এরা এভাবেই নাজেহাল নিগৃহীত হয়েছেন অতীতের প্রত্যেকটা জায়গাতে। যারাই ভারতের আধিপত্যবাদের, এই যে আমরা আছি সবাই কিন্তু আমাদেরকে তারা টার্গেট আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন সবার, আমাদের ইলিয়াস আলী শুধুমাত্র আপনি দেখছেন টিপাই মুখ, এরপরে আপনার কি নিয়ে বক্তব্য দিছিল, গুম করে একদম শেষ করে তার ওনার লাশটা পর্যন্ত মানে এখন পর্যন্ত পাওয়া যায় নাই, কোন অবস্থা আছে কেউ জানতে পারে না এখন পর্যন্ত। সুতরাং এই ভারতীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি সবাইকে বলবো, এই দালালরা আর এই ক্রিকেটার, এই দালালদের, এদেরকে আপনার কি করেন, এই আপনার এই মানে বয়কট করুন। এখানে আজ গতকালকে একজন ক্রিকেটারে আমি সাক্ষাৎকার দেখছিলাম, উনি বলছেন বাংলাদেশের জাতীয় দলে যে পাইপলাইনে যে ক্রিকেটার আছে, এরা বাংলাদেশের জাতীয় ন্যাশনাল এই মুহূর্তে ক্রিকেট টিমকে 2 বার চ্যালেঞ্জ করা ক্ষমতা রাখে 2টা টিম দিয়ে। তাহলে এদেরকে কেন আনা হচ্ছে না? এই 10 গড় রান আর 18 গড় রান, এই কুলাঙ্গর এবং এই ফকিন্নির বাচ্চাদেরকে বাংলাদেশের ক্রিকেট টিমে রাখা হয়েছে কোন কারণে? ভাই, সাংবাদিক দেব চৌধুরী এবং নট আউট রোমান নিয়ে কিছু বলেন, বিশেষ করে নট আউট রোমান, একে তো আমি বাংলাদেশি মনে করে প্রথমেই আমি তো ভুল করেছিলাম, আমি তো মনে করেছি যে এ আরামদাদা তামিলনাড়ু। প্রথমত একজন শাহবাগী, সে আজকে 3.5 মাস 17 দিন মনে হয় গোসল পারে না, যেটা শুনছি লাস্ট খবর, শেষ খবর পাওয়া পর্যন্ত। এবং এরা সবকিছু ভারতীয় দালাল, এরা সবকিছু ভারতীয় দালাল। আপনি এই 17 বছরে এদেশে কি করে গেছে ভারত আর আওয়ামী লীগ, ইউ ক্যান ইমাজিন দ্যাট। এই যে আমরা বলি না মাত্র 10% বলি, 90% এখনো মানে মানে আপনার এই যে রয়ে গেছে আপনার আমাদের অদেখা কি পরিমাণ। আপনাকে আমি বললাম না যে আপনারা যারা আছেন, ইউ গাইস ক্যান ইমাজিন দ্যাট ফুটবলটাকে ইচ্ছাকৃতভাবে দমিয়ে রাখা হয়েছিল। কেন জানেন? কারণ ফুটবলে ভারতীয়দের আধিপত্য নাই, আমাদের আধিপত্য মানে এখন। আর ক্রিকেটে ভারতীয়দের আধিপত্য। আমি আপনাদেরকে বলছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সন্ধ্যার সময় বা আগামীকালকে যখন ফ্রি সময় হয়, 1 কাপ চা বা কফি নিয়ে বা ক্যাপাচিনো নিয়ে বসবেন, সোফাতে বসে টিভি সারবেন, টিভি দেখবেন আর ভাববেন হোয়াট আই এম টকিং অ্যাবাউট রাইট নাও, যে আমি যে বললাম ইচ্ছাকৃতভাবে ফুটবলকে এগোতে দেওয়া হয় নাই। ডু ইউ নো হোয়াই? বিকজ ক্রিকেটের আধিপত্য রাখতে হবে। হোয়াই? ক্রিকেটের আধিপত্য রাখা মানে ভারতের আধিপত্য বিস্তার। বিশ্বাস করবেন, এটা 110 মিলিয়ন% সত্য স্টেটমেন্ট দিচ্ছি আমি এই মুহূর্তে। Guys, wake up from this conspiracy, protect and stand up to them, stand by our values and stand by Bangladesh. That is the bottom line. এবং বিশ্বাস করবেন, ক্রিকেট একটা ভ্রান্ত খেলা, এতটা এর সময় সাপেক্ষ। আপনারা যারা দিনের পর দিন ক্রিকেট খেলা দেখেন, এর চেয়ে অনলাইনে ইউটিউব আছে না, হাউ ক্যান আই স্টার্ট ট্রেডিং অ্যাজ এ বিগিনার, মানে ট্রেডিং কিভাবে আমি করতে পারি অনলাইনে। ট্রেডিং তো বুঝেন, স্টক এক্সচেঞ্জের মানে মানে ব্যবসা। ট্রেডিংয়ের এটা প্রতিদিন দেখবেন, বাংলা অনুষ্ঠান আছে এগুলো, তারা দেখবেন আপনি 500 টাকা আপনি ইনভেস্ট করেছেন অনলাইনে বসে বসে, এখান থেকে আপনার একটা মানে আর না হলে আপনার মানে 30 টাকা প্রতি মাসে আসতেছে। আমি একটা উদাহরণ দিলাম, 5,000 করেন কত আসতে পারবে? 10,000। আমি বলছি ইটস আ ওয়েস্ট অফ টাইম। এই ক্রিকেটটা ওয়েস্ট অফ টাইম। এটা হচ্ছে একসময় ব্রিটিশরা খেলতো, রাজাবাদশাহ যারা সারা পৃথিবী শোষণ করতো, তারাই 5 দিনের টেস্ট ক্রিকেট। যদিও আমি ক্রিকেট পছন্দ করতাম, সত্য কথা বলি, কিন্তু আমি এখন যা দেখতেছি এই ক্রিকেটটা আপনি 5 দিন খেলা দেখবেন, আপনি এই পৃথিবীটা চলবে কিভাবে? এটা তো মানে মানে অকর্মণ্য মানুষ, বেকার যারা আনএমপ্লয়েড, তাদের জন্য 5 দিনের ক্রিকেট খেলা দেখা। সত্য কথা বলতে গেলে আমরা ব্যস্ত পৃথিবী, এই পৃথিবীতে উই আর ভেরি, আমি দেখেন না, আমি একটা দিন সময় মতো মানে লাইভে আসতে না। ওয়াই? আপনি কি মনে করেন ইচ্ছাকৃত হবে? নো, সময় করতে পারি না। আপনি জানেন আজকে আমি RTVতে কেমন বাংলাদেশে অনুষ্ঠানে গেছিলাম লাইভে, কল্পনা করতে পারবেন না। দেখেন, এটা ছিল 10টা সময়, সকাল 10টা সময় দিছিলাম আমি, অনুষ্ঠান শুরু হয়েছে 10টাতে, আমি 11টা 10-এ যুক্ত হয়েছি। ওটা রেকর্ডেড, বিকজ আমি ম্যানেজ করতে পারি নাই। এবং তাও আমার ইন্টারভিউটা নেওয়া হয়েছে আলাদা করে, কাট করে এটা যোগ করে দিবে তারা, কারণ সবাই অনুষ্ঠান শেষ হয়ে গেছে। জাস্ট ইমাজিন দ্যাট। আমরা কি এগুলো এত বড় একটা জাতীয় মানে চ্যানেলে আপনি আর কেউ হলে সকাল থেকে রেডি হয়ে থাকবে কেন? বিকজ উই হ্যাভ এ প্রফেশন, we have to, I mean, prepare for our bread and butter, right? We have to do everything. So সব কিছু চলতে হবে simultaneously. বাট এইটা সবচেয়ে বড় জিনিস হলো যে এই অকর্মণ্য এবং তরুণ প্রজন্মকে দেখে কি করেছে তারা, জুয়া, ক্রিকেট কেন্দ্রিক জুয়া আর ক্রিকেট, এই দুটো দিয়ে তরুণ প্রজন্মের একটা অংশকে এভাবে আবদ্ধ করে রেখেছে। এদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো ধরনের এক্সপার্টিজ হিসেবে তারা গড়ে উঠতেছে না। তারা ক্রিকেট নিয়ে ব্যস্ত, পড়ার সময় ক্রিকেট, কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে এদিকে। আপনারা আমার এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আমি কি বলেছি, ডাজ ইট মেক সেন্স? You don't have to believe me. You don't have to accept or buy my statements. But what I'm saying right now, later, guys, process it.
Apply your brain. See what is your common sense. আপনার এই saying about it. Your common sense. এই ক্রিকেটটা দিয়ে হ্যাঁ দেখবেন বিনোদনের দরকার আছে, বিনোদনহীন মানুষ এক ধরনের পাগল। বিনোদন, there are many ways you can entertain yourself. But আমি মনে করি এই ক্রিকেটটা দিয়ে জুয়া, ভাই আমার কাছে ফুটবল ভালো লাগে, ক্রিকেট মানে জুয়া। ফুটবল মতো আনন্দদায়ক, আমি তো বললাম আমি যখন মেসি খেলা দেখি, I do not watch it, I swallow, I eat football. আমি আপনাদের কি বুঝাই, ইট মানে হচ্ছে আমি এটা এতটাই মানে এন্টারটেইন নেই এবং গভীর মনোযোগ দিয়ে দেখি মেসির খেলা। বা এখন যে লামিন জামান, ইয়ামাল, আপনি দেখেন মরক্কোন একদম হতদরিদ্র পরিবার থেকে মানে ইমিগ্রান্ট হয়ে মানে স্পেনে আসা লামিন জামান যদি তৈরি হতে পারে, ফুটবলে 5 বছর যদি মনোযোগ দেয়, আর বাংলাদেশের ফুটবলকে সাহায্য করার জন্য মুখী আছে আর্জেন্টিনা। বিশ্বাস করেন আর্জেন্টিনা মানে মুখী আছে। তাদের যে তৃতীয় শ্রেণীর মানে 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 মানুষ সকল আছে, এখান থেকে যদি আনা হয়, তারা রক্ত দিয়ে হেল্প করতে রাজি আছে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মতো দেশ। শুধুমাত্র আপনার মানে চাইলেই, ভাই ফুটবলই তো সব, সারা পৃথিবীতে ফুটবলই। মানে ক্রিকেট আমি আবার বলছি একটা ভ্রান্ত খেলা, যদি দেখতে হয় দেখবেন, তবে নিজের সক্রিয়তা বজায় রেখে সবকিছু। আমি আবার বলছি ক্রিকেট রাইট নাও বিলংস টু ইন্ডিয়া। ইন্ডিয়া ওন ক্রিকেট, ইটস নট ইংল্যান্ড এনিমোর, নট ICC। সো ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। এদেরকে আপনি যত মানে সাহায্য করবেন এদিক দিয়া, তারা ততটা আপনার কাঁধে উঠবে। নিজের খেয়ে আমাদের পরে আমাদের দেশে থাকে। এই ফকিনীর বাচ্চাদের বক্তব্য শুনছেন, এই যে ফ্যাসিস্টের বাচ্চা বলে কি নৌকায় বুট দিন। নৌকায় বুট চাওয়া তো অপরাধ নয়, অপরাধ হলো একটা বিনা বুটে তার যে জাতীয় দলের ক্রিকেটার না, সে বললো না যে ক্রিকেট মানে ওই মানে খেলার সাথে ক্রিকেটের সাথে আপনি রাজনীতি আনবেন না। তো এই ফকিরের বাচ্চাকে জিজ্ঞেস করবেন কেউ, আপনারা এই বক্তব্যটা শোনার পরে তার জিজ্ঞেস করবেন, আপনারা শুনেন আবার। ভোট নৌকা মার্কার পক্ষে হোক। এই যে নতুন প্রজন্মের নতুন ভোট নৌকা মার্কার পক্ষে হোক। নতুন প্রজন্মের নতুন। আচ্ছা, আমি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার এক ভাইয়ের নাম হচ্ছে রেজওয়ান হক। আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এটা যে অতিরঞ্জিত বক্তব্য আসছে, অতিরঞ্জিত এটাকে সরানো হচ্ছে। আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু অন্য লেভেলের একজন মানুষ। আপনি আমাকে মনে করেন আর নাই করেন, আমি বারবার বলি নাই আপনাদেরকে যে প্যালেস্টাইন নিয়ে ভাই বাংলাদেশে এত ঝামেলা করার দরকার নাই। মনে আছে আমি গুর বিরোধিতা করেছিলাম, আমাকে আপনারা অনেকেই বৎসনা করেছেন, মনে আছে? আমি শুধু এতটুকু বলি, এটা হয়তো বা ইট হ্যাজ আ পলিটিক্যাল মোটিভ, দ্যাটস ইট। বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। ইট হ্যাজ এ পলিটিক্যাল মোটিভ। যত দেশ এখানে যুক্ত, প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে অন্য একটা দেশের দুশ্মন, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না, প্রতিবাদ আসে। আমি বলি নাই, আমি বলছিলাম প্রোটেক্ট ইউর কান্ট্রি, স্টে অ্যাওয়ে ফ্রম দিস, বিকজ ইউ প্রোটেক্ট ইউর কান্ট্রি ফার্স্ট। ইউ গট এ জায়ান্ট কান্ট্রি অন ইউর নেইবার, দিস গাইজ আর বদারিং এভরি সিঙ্গল ডে। প্রোটেক্ট ইউর কান্ট্রি। ভারতের কথা বলছি, যে আপনাদের এখানে ভারতের মতো একটা দেশ আছে যেটা আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। এরা ষড়যন্ত্রে লিপ্ত। প্যালেস্টাইনের পক্ষে সবচেয়ে বড় বাংলাদেশে মানে সমাবেশ করলেন আপনারা, বিনিময় কি পাইলেন? V7 হয়েছে। আর কিছু বললাম না, এটা কেউ বলবে না, আমি বলছি। আই নো দিস স্টাফের জন্য আমি বলছি না স্টে অ্যাওয়ে। আমাদের 18 কোটি মানুষকে বাঁচাতে হবে। দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি রাইট নাও। দেয়ার আর মেনি পিপল হু টক অ্যাবাউট দ্যাট। আই ক্যান টক অ্যাবাউট দ্যাট বিকজ আই লিভ ইন দিস কান্ট্রি, আই হ্যাভ দ্য পাওয়ার। আপনাদেরকে বলছিলাম বিকজ আমরা বলছিলাম যে বিপদ খুদাই নিজেকে টার্গেটে পরিণত করবে না, করেছেন আপনারা। আমার কথা শুনেন নাই, যারা করেছিল এটা পারবে এটা সমস্যা দিতে, সমাধান দিতে। আমি আপনাদেরকে বলছি, জেনে বলছি, এটা এই কথাটা কেউ বলতে পারবে না আপনাদেরকে। আমি বলছি, আই এম, it has a motive, it has a political motive. বাংলাদেশ সেখানে অন্তর্ভুক্ত হওয়া, it has a political motive. Why? Because আমরা এমন কিছু করেছি, তাদের টার্গেটে পরিণত হয়েছি। এখন আপনি এটা বিশ্বাস করেন আর না করেন, এর চেয়ে ধ্রুব সত্য আর পৃথিবীতে কোনটাও নাই এই কথাটা। আচ্ছা, তারপরে বলি এখানে কি সমস্যা হয়েছে। সমস্যা হলো যে এখানে বলা হয়েছে, এখানে এই যে উনি যে 75 কান্ট্রিজ উনি যে বন্ধ করেছেন, এটা মানে আমি একটু বলি, আপনি বুঝবেন, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আপনার জানা দরকার। সেটা হলো ইমিগ্রান্ট ভিসার জন্য, নট নন ইমিগ্রান্ট ভিসা। You can apply for visit visa, যেটাকে আমরা বলি B1, B2, and F1, student visa, business visa, anything except immigrant visa. Immigrant visa means আমরা যে একেবারে একদম দেশ ছেড়ে ইমিগ্রান্ট হয়ে গ্রিন কার্ড নিয়ে দেশে আসি, ওইটাই। আপনার ধরেন US সিটিজেনের বা পার্মানেন্ট রেসিডেন্টের স্বামী স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, F4 ক্যাটাগরি যেটাকে আমরা বলি। F3 হচ্ছে স্বামী স্ত্রীর জন্য, রাইট? তো এই যে F4 ক্যাটাগরি, বেসিক্যালি বাংলাদেশ থেকে যে মানুষগুলো আছে F4 ক্যাটাগরি, অর্থাৎ ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে এটা। আর F2 ক্যাটাগরি হচ্ছে আমেরিকান সিটিজেন or permanent resident apply for wife and husband or kids, children under age, under 21, আর হচ্ছে মা বাবা। এটা হচ্ছে F2 ক্যাটাগরি, ইমিডিয়েট রিলেটিভ বলে এটাকে, মানে আপনার F2 ক্যাটাগরির জন্য। সো
এটা তারা প্রসেসিংটা বন্ধ করেন নাই, পজ করেছেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত দে উইল আউটলাইন সাম রুলস অ্যান্ড রেগুলেশন। ফর এক্সাম্পল তারা বলছেন এদেশে এসে আপনারা সবাই সরকারের উপরে বেনিফিট নেন, বুঝলেন আপনারা, বলছেন তারা সবার কথা। তো এটা আতঙ্কিত আর কিছু নাই। এই দেশের সাথে কুয়েতের মতো দেশও আছে, এই দেশের মতো ব্রাজিলের মতো দেশও আছে, এই দেশের সাথে কারা কারা আছে, রাশিয়ার মতো দেশ আছে, জর্ডানের মতো দেশ আছে, ইজিপ্টের মতো দেশ আছে। আপনি কল্পনা করেন কুয়েতিরা কি এদেশে কি নেয়, এই বেনিফিট নেয়? পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র কুয়েতিরা কি এদেশে বেনিফিট নেয়? নেয় না, দে ডোন্ট হ্যাভ টু। আমি তো কুয়েতিদেরকে কাজ করতে দেখি না এই জীবনে এই দেশে। আমি সৌদিদেরকে আমি হ্যাঁ সৌদির নাগরিক পেয়েছি, সৌদির নাগরিক কাজ করে এই দেশে আমি পেয়েছি, আমার মিট হয়েছে। বাট কাতারের আমি পাই নাই, আরব আমিরাতের পেয়েছি, যে কোনো এক জায়গায় তারা কর্পোরেট লেভেলে তারা কাজ করেন, কর্পোরেট লেভেলে বিশাল অন্য লেভেলের। আর এর বাইরে সাধারণ কোনো কাজ এদেশের মানে এই কয়েকটা দেশ, আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন, ওমান, এরা করে না এখানে। যারা করে জর্ডান, ইয়াস, জর্ডানের কিছু মানুষ আছে তারা এখানে করে। তারপর হলো তারপরে কেন কুয়েতের উপরে আসলো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ওয়াই কুয়েত? আপনাকে বলি, এখন প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে সবচেয়ে সরব কান্ট্রি কুয়েত, প্যালেস্টাইনের পক্ষে সবচেয়ে সরব। আমি আর কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে দেশের লিস্টে হয়েছে প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে তারা মনে করেন তারা আমেরিকার যে পলিসি যেটা আছে পলিসির বিরুদ্ধে, এবং ইট হ্যাজ আ পলিটিক্যাল মোটিভ। আই ক্যান ব্যাট অন দ্যাট। I understand politics. I understand the motive of every action. Trust me. এটা কেউ বলেছে আপনাদেরকে? আমি বলছি, একমাত্র আমি এই কথাটা বললাম আজকে আপনাদের সামনে, and it's true. That's why I'm saying stay away from trouble. Why you have to do that? এখানে অনেক মানুষ আছে, আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না, আমরা কোনো কিছু করতে পারবো না। ঘুরে ফিরে কে করেছে? প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, আমেরিকা করেছে, এবং মধ্যপ্রাচ্যের দু একটা দেশকে নিয়ে তারা করেছেন। These are the superpower and giant people. They would do everything. They can make changes. We cannot do that. আমি বারবার বলছি, গাইস স্টে অ্যাওয়ে। না, আমেরিকার দালাল রহমান মাসুম, আমি নাকি আমেরিকার দালাল? আমি কেন বলি আমরা জানি না? উই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। আমি আপনাদের বলছি নিজের কনফিডেন্স, নিজের আল্লাহর রহমতে এটা বলি, আমরা রাজনৈতিক আউটলুক যতটা বিবেচনা করতে পারি, প্রসেস করতে পারি, বাংলাদেশের 99.9% রাজনীতিবিদরা পারবে না। ট্রাস্ট মি, নিজের কনফিডেন্স থেকে বলছি এটা। It's not a lie. It's not a bullshit. It is true. I said that. I fought for that. I said, do not do that. Guys, try to protect your country from Indian aggression, and let's see how you can establish democracy and rule of law. This is how. অর্জন করেন অবস্থান, পৃথিবীতে অর্জন করেন। যখন honestly speaking, you can gain something. আপনার আওয়াজটা আমি বলি নাই, আমার লাইভ যারা নিয়মিত দেখেন বলি নাই, বলেন কেউ আছেন কিনা এখানে? আমি বলেছিলাম সেই ক্ষমতা অর্জন করেন যখন আপনি যদি চান প্যালেস্টাইনের পক্ষে, মানে বাংলাদেশ থেকে আওয়াজ দিবেন, আমেরিকার হোয়াইট হাউসে এসে আওয়াজটা পড়বে। ডু ইট। না, কোনো কাজ নাই, কর্ম নাই, শুরু করে দিয়েছে একটা আন্দোলন করে কি করেছেন? হুদাই বাংলাদেশকে টেরিফে ফেলছিলেন, হুদাই বাংলাদেশকে এখানে ফেললেন। প্রতিটা জিনিস এখানে দায়ী আছে। আপনি জানেন এটা কিভাবে খাবার দিছে? আপনার ইসরায়েলি তারা নিউজ পেপার্স, তারা 1 সপ্তাহ বাংলাদেশের ঘটনাকে তারা কভার করেছেন, এক নন স্টপ। এখন আপনারা বলবেন যে আমরা তৌহিদি জনতা, ডু ইট। But when it's a matter of politics and world affairs and your country's interest, national interest, guys, you have to be wise, intellectual. Why you are still in problem and trouble as a country? Because you don't have people like me in the parliament, in the government. I can bet on that. Challenge দিয়ে বলছি আমি, নিজের উপর কনফিডেন্স থেকে বলছি, যতদিন পর্যন্ত আমাদের মতো মানুষ রাষ্ট্র পরিচালনা যুক্ত না হবে, এদেশের আমূল পরিবর্তন ইম্পসিবল। গ্যারান্টি দিয়ে গেলাম, লিখে রাখতে পারেন। Because they don't understand politics. They don't understand world order. They are very 80% রাজনীতিবিদ তারা জানেই না একজন সেনেটর এবং কংগ্রেসম্যান কাকে বলে। Go and check them. Go and check their মানে competency and their ability. This is a problem. This is the problem. আমি বললাম, আমি যখন এটা বলছি, বলে কি, হেই আমেরিকার দালাল রহমান মাসুম ইসরায়েলের দালাল। আমি নাকি দালাল? কল্পনা করছেন? না, আপনারা বলেন নাই, দু একজন বলছে। তো দু একজন বলা তো এখন প্রশ্ন হলো, এটা কি ভাই? হ্যাঁ, এটা আমাকে কম বলেছে, সবার তুলনায় আমি কম এই কথাটা শুনেছি আমার বেলায়। I understand that. Still I respect it. I am expressing my gratitude to you, ladies and gentlemen. But trust me, I told you, I warned you, it's coming. ডক্টর ইউনূস না থাকলে আরো অনেক জিনিস আসতো। আমি বলছি protect your country, protect your national interest. You know what I mean? নিজের করে মানে অন্ধকার রেখে আমি অন্যের করে বাতি জ্বালিয়ে তোমার লাভ নাই ভাই। I cannot do that. I'm not that kind of মানে generous. You know, I'm selfish when it's a matter of to protect me. I'm not grabbing someone else or anyone's interest or their properties or their wealth or their livelihood.
I'm protecting myself, that I have the right and it is permitted by Islam too. But you guys didn't listen to. এবং এই কিছু ভ্রান্ত মানুষ, উগ্র মানুষের তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পরে, যা ইচ্ছা তাই তারা করে। তারা বুঝে না রাজনীতি। এই যে আমাদের চরমুনাই হুজুররা, আপনি দেখেন ওই যে এরা জামাতের সাথে তারা দেন্দ্রবার চলছে, প্রবলেম চলছে, তারা বিএনপির সাথে গেলেও আমার সমস্যা নাই, জামাতের সাথে গেলেও আমার সমস্যা নাই। বা সমস্যা হলো তারা রাজনীতিতে আসবেন, but they don't understand politics, they're unpredictable, they're a problem. Yes, they're a problem. You have to understand, বাংলাদেশ চলতে পারবে না পৃথিবীর বিশ্বের সাথে তাল না মিলিয়ে, বৈশ্বিক ব্যবস্থার সাথে তাল না মিলিয়ে আপনি চলতে পারবেন না, particularly America. You can't be an enemy of the United States. You have to understand that. That's a reality, whether you accept or you don't accept it. ইরানের মতো দেশ আপনি দেখেন সবাই যে কোনভাবে, আর যদি না হয় ভেনেজুয়েলার মতো অবস্থা হবে, সম্পদ থাকবে কিন্তু আপনার দেশের মানুষের রুটি খেতে পারবে না। ইট ইজ মাই, আই এম টেলিং ইউ গাইজ, বি সেন্সিবল, বি intellectual, be wise when it's a matter of national interest. সবাইকে আমি অনুরোধ করে গেলাম, আপনারা অতি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল। শিক্ষিত মানুষ ইমোশনাল কম হয়, লেখাপড়া কম মানুষ ইমোশনাল হয়, দ্যাট দিস ইজ দ্য প্রবলেম। কারণ ইমোশনাল জায়গা নেই, রিয়েলিটির জায়গা হচ্ছে সবার আগে। বাট ইউ হ্যাভ টু বি সামটাইমস ইমোশনাল, বিকজ ইমোশনলেস পিপল কমপ্লিটলি ওয়ান কাইন্ড অফ ইন আ বিগট। সো হিয়ার্স দ্য স্টাফ, সবার আগে দেশ ভালোবাসো, দ্যাটস হোয়াট ইট ইজ। আই এম টেলিং ইউ, আমি বলছি যে আপনাকে পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে, সিস্টেম এগুলো। আপনি বলেন কেন মালয়েশিয়া থেকে আসে আপনি এখানে আন্দোলন করতেছেন, তো মালয়েশিয়া কেন করলো না? মালয়েশিয়া কি মুসলিম রাষ্ট্র না? মালয়েশিয়া কি ধনী রাষ্ট্র না? মালয়েশিয়া কি মূর্খ? মালয়েশিয়ার কি কোনো টান নেই? আছে, but they know what to do, not to do, and when, time, place and person, it's a matter, and they don't understand our people. এই ক্ষতিটা আমাদেরকে এরা করিয়েছেন, আমি এদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা করিয়েছেন এটা। এবং এই যে 75 কান্ট্রিজ, এটা বন্ধ হবে না, তারা একটা প্রসেস আনবেন মূলত ইমিগ্রান্ট কমানো। কারণ আমি আবার বলছি, এটা কেউ বলে নাই, কোথাও পাবে না এই তথ্যটা। আমি বলছিলাম এগুলা ইমিগ্রেশন না, এগুলো হচ্ছে ন্যাশনাল পলিসির কারণে ইমিগ্রান্টদের বিরুদ্ধে হচ্ছে। তবে দিস ইজ ট্রু, এমন কিছু মানুষ আসছে দেশে বর্ডার হয়ে, বাই মিলিয়ন্স অফ মানুষ চলে আসছে, they cross the border. It is unacceptable. A country like America, they cannot keep their border open like that. That's the danger for Americans. So that's why government, some steps completely justified, something exaggerating, that's no, this is what we know. But এই যে বললাম না বাংলাদেশের নাম কেন এখানে, ট্যারিফসটাই আসছে মোটামুটি এই কারণে। আমি বলছিলাম পরের দিন, 2 দিনের পরে এসে আজকের এটা, কেননা কান্ট্রির লিস্টগুলো দেখেন, একটা দেশও ওই যে বললাম না ওই জায়গাতে এরা গুড় বিরোধিতাকারী, প্রত্যেকটা দেশে এই জায়গাতে আছে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস নট অ্যাবাউট কে বেনিফিট নিয়ে কে কম নেয়, এটা একটা উসিলা এবং একটা এক্সকিউজ, বা মূল জায়গা ওই জায়গাতে। বোঝার চেষ্টা করবেন আমি কি বলেছি, না বুঝলে আবার দেখবেন আমি কি বলেছি, এত এলাবোরেট করতে পারবো না, দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। বাট ভালো থাকবেন। আবার বলি, এই দালালরা যেন চূড়ান্তভাবে কখনো কোনো কিছু দখল করতে না পারে, এই ভারতীয় দালালরা। বি কেয়ারফুল গাই, প্রোটেক্ট ইউর কান্ট্রি, প্রোটেক্ট বাংলাদেশ, এবং বি ওয়াইজ, বি ইন্টেলেকচুয়াল, বি সেন্সিবল। আবার বলছি, এবং যাওয়ার আগে ধিক্কার ভারতীয় দালালদের, যারা আমাদেরকে আমাদের দেশে থেকে, এবং বয়কট এই দালালদের। আমি প্রমাণ দিলাম যে এই মেহেদী হাসান মিরাজ কোনো কিছু জানে না, লেখাপড়াহীন একটা ছেলে, ক্রিকেট খেলে, কিন্তু ঠিকই নৌকার প্রতি দালালি। এবং আমি আবার যাওয়ার আগে বলে যাই, তামিম ইকবাল কেন 3 তারিখ আমাদের সন্তানদের লাশের উপর গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছে, আমরা জানতে চাই, তাকে জিজ্ঞাসা করা হোক। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এই ভারতীয় দালাল মুক্ত বাংলাদেশ চাই, এবং এই দালাল নিপাত চাক, দালালরা বাংলাদেশের মানুষ মুক্তি পাক। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।